পায়ে পাতলে বাঁধিয়ে ঝগড়া দিন রাত করিস খিটমিট খিট কখন যে মটকা গরম হয়ে যায় ভাঙবো মাথায় তোর ঠিক ঠিক রকবাজ চ্যাংড়া হো 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 ঠপবাজ নোংরা হো 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 চল তুই দে তো পেতনি হিংসুটে ভূতনি বাদর মুখ আদর ছেলে দেখলে জলে গাহে আরে পেঁচি মুখী হেড়ে কুকি চারে ফুটে যা এই গাম্বার চল দূর হাট তখন থেকে বাট বকছিস এই কাট পিস কাছে পেঁচা পাঙ্গা নিয়ে ভুল করছিস এই গাম্বার আরে চল হাট তেড়ে কাট পিস হ্যালো পাখিরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি শুরুতেই বলতে চাই, একটা লম্বা স্পেস দিতে যাচ্ছি আমি। প্রথমে আমি বলতে চাই আমার গল্পপ্রেমী OT7 এর দর্শকদের জন্য। তোমরা আমার এই চ্যানেলের বেশিরভাগ সবাই হয়তো গল্পপ্রেমী OT7 থেকে আসা, আমার প্রথম চ্যানেলের। সেজন্য আমি কথাগুলো বলতেছি। আমার প্রথম চ্যানেলে আমি এক সপ্তাহের মধ্যে পরপর 2টা স্ট্রাইক খেয়েছি। এখন আমি 2 সপ্তাহ ভিডিও দিতে পারবো না। কিন্তু এখানে একটি কিন্তু থেকেই যায়। এই 2টা স্ট্রাইকের পরে এরপরে যদি আমি হুট করে একটা স্ট্রাইক খেয়ে ফেলি টানা 3 মাসের মধ্যে, তাহলে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে আর আমি তোমাদেরকে হারাতে পারবো না। সেই কারণে আমি গল্পপ্রেমী OT7 এ টানা 3 মাস কোনো ভিডিও দিব না। আমি লাইভ করব, ঠিক আছে, কিন্তু ভিডিও দিতে পারবো না। কারণ সেকেন্ড স্ট্রাইকটা আমাকে আলাদিন উপন্যাসে দেওয়া হয়েছে, আর সেখানে কোনো রকম রোমান্টিক কিচ্ছু ছিল না, কিন্তু আমাকে দেখানো হয়েছে আমি অতিরিক্ত রোমান্টিক দিয়ে ফেলেছি, জন্য আমাকে স্ট্রাইক দিয়েছে। তো এবার যদি আমি 2 সপ্তাহ পরে আবারও কোনো স্টোরি দিই, আর যদি ওরা নিজেদের মন মর্জি মতো এরকম একটা স্ট্রাইক বসায় দেয়, তাহলে 1 সপ্তাহের মাথায় আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে, ইউটিউব থেকে তার অস্তিত্ব মুছে যাবে, আর আমি তোমাদের হারিয়ে ফেলবো, যেটা আমি চাই না। তাই আমি 3 মাস অপেক্ষা করতে রাজি, কিন্তু তোমাদের একদম হারাতে রাজি নেই। আমি আশা করছি তোমরাও আমার কথার সাথে আমার সাথে একমত হবে, আমি তোমাদের এটুকু বিশ্বাস করি। আর সেকেন্ড কথা হলো, এটাতে ইট পাটকেল শুরু করছি। তোমরা যারা যারা গল্পপ্রেমী OT7 এ ইট পাটকেল দেখতে আগ্রহী, তারা এখানে ইট পাটকেল উপন্যাস হিসেবে দেখতে পারো। সো চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার স্টোরি শুরু করি। তো আমি এখন এক্সপ্লেইন করতে চলেছি ইট পাটকেল উপন্যাসটি, আর এটা লেখিকা হলো সানজিদা বিনতে শফি। চলো এবার শুরু করি। বিচ্ছেদের 4 বছর পরে প্রিয় মানুষটির হলুদ সন্ধ্যায় লাইভ পারফরমেন্স করছে নূর। পুরো নাম তেহজিব নূর, একজন প্রফেশনাল সিঙ্গার সে। মাসখানেক আগে তাদের সাথে কন্ট্যাক্ট করেছে মিনিস্টার আসমিন জাইনের পিএ সানভি। সবকিছু জেনে শুনে কন্ট্যাক্ট পেপারে সাইন করেছে নূর। সে বর্তমানে স্টেজ কাঁপাচ্ছে নিজের সরলা গানের গলা দিয়ে। তার সাথেই একদল মেয়ে গানের তালে তালে নেচে যাচ্ছে। নূরও তাদের সাথে তাল মেলাচ্ছে মাঝে মাঝে। তার দিকেই রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে আসমিন, অথচ তাকে দেখে বোঝার উপায় নেই। এই মুহূর্তে তার রাগ পুরো কমিউনিটি সেন্টার জ্বালিয়ে দিতে পারে। আসমিনের বাবা কিছুটা আঁচ করতে পেরে মুচকি হাসলেন। ছেলের চোখে চোখ পড়তে গা জ্বালানো হাসি দিতে ভুললেন না তিনি। আসমিনের রাগ তরতর করে বেড়ে গেলেও সে নূরের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। বেবি পিঙ্ক গ্রাউন্ডে নূরকে প্রিন্সেসের মতো লাগছে। হেলে দুলে যখন ডান্সারদের সাথে পা মেলাচ্ছে, তখন আসমিনের কলিজায় আগুন লেগে যাচ্ছে। অথচ তার পাশেই তার হবু বউ বসে আছে, রাগে ফুঁসছে, তাতে তার কোনো হেলদুল নেই। তার কলিজা কয়লা করার জন্য স্টেজে হাজির হলো মেল সিঙ্গার তাসিন, যে আপাতত নূরের সাথে ডুয়েট করছে। দুজনে খুব বেশি এনজয় করে গাইছে, তা যে কেউ দেখেই বলে দিতে পারবে। আসমিনের হবু বউ লারা এবার নিজের বেচারি মার্কা খোলস ছেড়ে বেরিয়ে এলো। কটমট করতে করতে আসমিনকে বলে, প্রাক্তনের জন্য দরদ উতলে উঠছে নাকি? এভাবে তাকিয়ে কি তার রূপসাগরে ডুব দিয়েছো? তা সবাইকে বোঝাতে চাচ্ছ, তাই না? আসমিন পূর্ণ দৃষ্টিতে তাকালো লারার দিকে, পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে উপহাসের স্বরে বলল, কি করি বলতো, সামনে রূপের সাগর রেখে আমি পাশে পচা ডোবা নিয়ে বসে আছি। কি দিন আসলো আমার। আমি কি ভেবেছি জানো লারা, এবার শহরের সমস্ত পচা নর্দমাগুলো পরিষ্কার করে ফেলবো, আবর্জনা সব ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি?
লারার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশমিনের নজর এখনো নূরের উপরেই স্থির। প্রথম থেকে সবটা খেয়াল করলেও আশমিনকে পুরোপুরি ইগনোর করে গেছে নূর। প্রিয়জনের পাশে অন্য কাউকে সহ্য করা মানে নিজের কলেজায় নিজেই করাত চালিয়ে দেওয়া। তবুও নূর নির্বাক, আর তার এই নির্লিপ্ততাই তার সবচেয়ে বড় হাতিয়ার। এই যে সামনের মানুষটা তাকে হাসি খুশি দেখে আরেক ছেলের সাথে পারফরমেন্স করতে দেখে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে, তাতে তো তার নিজের কলেজায় বরফ পড়ছে। গান শেষ হতেই উত্তেজনায় ফেটে পড়ল দর্শকরা। কড়া হাততালিতে তাদের বাহবা দিচ্ছে সবাই। নূর স্টেজ থেকে নেমে আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে গেল। হাসি হাসি মুখে বলে, কেমন আছেন স্যার? মার খাবি? আমি আবার স্যার হলাম কবে থেকে রে? মিনিস্টার আশমিন জাইদের বাবা আপনি, স্যার না বললে গর্দান যাবে যে। ওইসব মিনিস্টার ফিনিস্টার বাদ দে, 2 পয়সার মূল্য নেই আমার কাছে এসবের। আমি তোর আঙ্কেল ছিলাম তাই আছি। খবরদার এসব স্যারটার ডাকবি না। আচ্ছা আচ্ছা, ডাকবো না, রাগ করো না তুমি। অনেকদিন পর দেখা, এভাবে রাগ করলে আমার খারাপ লাগবে। ছেলের বিয়েতে মজা করো, মুখ গোমরা করে আছো কেন? নূরের কথা শুনে মুখ গোমরা করে ফেলে আমজাদ চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিল। অনেক বড় হয়ে গেছিস মা, দোয়া করি আরো বড় হ। সবাই সবকিছুর মূল্য দিতে জানে না রে মা। কাজকে হীরা ভাবতে ভাবতে আসল হীরাকে কাজ ভেবে হারিয়ে ফেলে। যে মূল্য দিতে জানে না তাকে মূল্যহীনের খাতায় ফেলে দিয়ে এগিয়ে যেতে হয়। নিজেকে এতটা শক্ত কর যাতে আল্লাহ ছাড়া আর কেউ তোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা না রাখে। নূর মলিন হাসলো। আমজাদ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল। রুমে প্রবেশ করতেই নূরের হাসি হাসি মুখটা বিষাদের কালো মেঘে ছেয়ে গেল। চোখ থেকে গড়িয়ে পড়ার আগেই সন্তপর্ণে পানিটা মুছে নিল সে। আশমিনের তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকে সীমাবদ্ধ। নূর এখনো আশমিনকে খেয়াল করেনি। বিলাসবহুল সুটের ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকতেই একটা শক্ত হাত শক্ত করে চেপে ধরলো তাকে। শক্ত হাতের ধাক্কায় দেয়ালের ওপর আছড়ে পড়ল নূর। কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল সবকিছু। নিজেকে সামলে নেওয়ার আগেই সেই হাতের মালিক শক্ত করে চেপে ধরলো তাকে। মৃত চোখের সামনে তাকাতেই শান্ত হয়ে গেল নূর। আশমিন চোখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। সরে দাঁড়ান মন্ত্রী সাহেব, সামান্য একজন সিঙ্গারের এত কাছে আসবেন না প্লিজ, চরিত্রে দাগ লাগতে পারে। নূরের নির্লিপ্ত ভাব আশমিনের রাগে ঘি ঢালার কাজ করলো। হাতের বাঁধন আর একটু শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আজকাল সিঙ্গাররা কি এতটাই সস্তা হয়ে যাচ্ছে নাকি? নাকি তাদের চরিত্র এতটাই নিম্নমানের হয়ে গেছে যে কেউ কাছে আসলে তার চরিত্র খারাপ হয়ে যাবে? নূর চোয়াল শক্ত করে তাকালো আশমিনের দিকে। পুরনো ক্ষত তাজা হয়ে উঠেছে। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মানুষ নিজের চরিত্র দিয়ে অন্যকে বিচার করে জানেন তো মন্ত্রী সাহেব। যার চরিত্র যেমন সে অন্যকে তেমনই ভাবে। সেসব কথা বাদ দিন, নিজের হবু বউয়ের দিকে নজর দিন। আমি এখানে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বা নিতে আসিনি। ব্যক্তিগত কোনো কথা না বললে খুশি হব। দয়া করে এখন হাতটা ছাড়ুন। আর যদি না ছাড়ি? ধরে রাখা আপনার স্বভাবের সাথে যায় না। আপনি ছেড়ে দিতে অভ্যস্ত, তাই অযথা সময় নষ্ট করবেন না। অনেক বদলে গেছো তুমি। পৃথিবীটা বড্ড নিষ্ঠুর মন্ত্রী সাহেব। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। আমার চোখ দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষগুলোকে দেখুন। দেখবেন প্রতারকদের মেলা বসেছে এখানে। ঠান্ডা মাথায় খুন করে দিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না। আচ্ছা মন্ত্রী সাহেব, আপনি কখনো আয়না দেখেন না? চোখ মেলাতে পারেন তো নিজের সাথে? ঘৃণা হয় না ওই জঘন্য প্রতারক চেহারা দেখে? বমি পায় না? আমার কিন্তু বমি পাচ্ছে। মনে হচ্ছে ঘৃণাগুলো বমি হয়ে আপনার গায়ে উগড়ে দিই। আপনি বরং চলে যান, অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনার উপরে আমার কোনো দাবি নেই মন্ত্রী সাহেব। নূর এতটাও বেহায়া না। ভাববেন না আপনার নতুন সংসারে ঝামেলা সৃষ্টি করব। জীবন অনেক লম্বা জানেন তো, সেখানে আপনার মতো প্রতারকদের পাত্তা দিতে নেই। আমার করা প্রতিটি ওয়াদা আমি পূরণ করেছি। আরেকটা ওয়াদা আমি আপনাকে করতে চাই মন্ত্রী সাহেব। আমার শূন্যতায় আপনার সুখের সংসার জ্বালিয়ে রাগ করে দিবে। এটা এই নূরের ওয়াদা।
প্রতি মুহূর্ত আপনি পড়বেন। আপনার মনের ভেতরে থাকা শান্তির শেষ বিন্দুটুকু নিংড়ে বের করবো আমি। এতদিন এই নূরের ভালোবাসা আপনাকে উষ্ণতা দিয়েছে, এবার নূরের তেজ আপনাকে ছাই করবে। বারান্দার সোফায় আয়েশি ভঙ্গিতে বসে মাথা পেছনের দিকে হেলিয়ে রেখেছে আশমিন। নূরের কোনো কথাই তার উপর প্রভাব ফেলতে পারেনি, সেসব নিয়ে মাথা ব্যথাও করছে না তার বর্তমান মাথা ব্যথার নাম হলো লারা। এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। কয়েকদিনেই মাথা খেয়ে দিল। কয়েকটা বিশ্রী গালি দিয়ে মাথা সোজা করে বসলো সে। সামনেই কাচুমুচু করে দাঁড়িয়ে আছে সানভি। কি বুঝে যে এই ছেলেটাকে নিজের বিয়ে করেছিল আজও মাথায় আসে না তার। কি বলবে বলো? আশমিনের গম্ভীর গলা শুনে শুকনো ঢোক গেল সানভি। ভয়ে ভয়ে বলল, ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। তড়াক করে বন্ধ চোখ খুলে ফেললো আশমিন। রক্তিম চোখে তাকাতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল সানভির। আশমিন নিজের ফোনে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, নূর রুমেই আছে শান, অযথা আমার সময় নষ্ট করো না, বাকি দিকটা সামলাও। স্যার আমি লারা ম্যামের কথা বলছি। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আশমিনের, তবে চেহারায় তার রেশ মাত্র নেই। শান্ত ভঙ্গিতে শুভ্র পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে শান্ত গলায় বলল, ওই মেয়েটাকে আর একবার ম্যাম বললে এই রিভলভারের একটা গুলি তোমার নামে দান করে দিব। বুঝে শুনে কথা বলবে এরপর থেকে, ঠিক আছে সানভি? তাড়াতাড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানালো সানভি। যে লোক কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ঠান্ডা মাথায় খুন করতে পারে তার দ্বারা সবকিছু সম্ভব। প্রাণের নিশ্চয়তা থাকলে এই চাকরি সে কবেই ছেড়ে দিত। এইসবে এমন ভাবে জড়িয়ে গেছে যে চারিদিকে শত্রুর অভাব নেই। আশমিনের ছায়া মাথা থেকে উঠতেই সে দুনিয়া থেকে উঠে যাবে। লারাকে আমি সরিয়েছি, তাই চিন্তা বাদ দাও। ঠিক আছে স্যার, তবে অভয় দিলে আরেকটা কথা বলতাম। আশমিন শান্ত চোখে তাকালো সানভির দিকে, সাথে সাথে সানভি গড়গড় করে বলতে শুরু করলো, স্যার আপনি লারা ম্যামকে যে গোডাউনে রেখেছিলেন সেখানে সে নেই স্যার। আমাদের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কেউ তাকে নিয়ে গেছে। আশেপাশে সব জায়গায় খোঁজ চলছে, কিন্তু কোনো আশানুরূপ খবর এখনো পাইনি। জাকুব চোখ বন্ধ করে মনে মনে বলল, কাজটা তুমি একদম ঠিক করলে না নূর। আমার কাজে বাম হাত ঢোকানো আমি একদম পছন্দ করি না। আমার অপছন্দের কাজগুলোই তুমি সব থেকে বেশি করো। ফলাফল ভোগ করার জন্য তৈরি থাকো। চোখ বন্ধ রেখে সানভিকে বলে আশমিন, এই মুহূর্তে শুধু আমার মায়ের কাছে এই খবরটা পৌঁছে দাও যে বউ পালিয়ে গেছে, আর অন্দরমহল খালি করে দাও। শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ যেন না থাকে। ওকে স্যার। হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল সানভি। রাত 3টায় আরামের ঘুম বাদ দিয়ে এইসব করতে হচ্ছে তাকে। কালারফুল প্রজাপতির মতো সুন্দরী মেয়েরা এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে, অথচ তার সেদিকে নজর দেওয়ার সময় নেই। এই জীবন রেখে কি হবে? এর চেয়ে সন্ন্যাসী হয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ানো ঢের ভালো ছিল। ভোর রাতে মিসেস কামিনী চৌধুরীর বিলাপে ঘুম ভাঙলো সবার। আশমিন এক মনে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছে সে। ফোনের স্ক্রিনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সে। নূর ঘুমাচ্ছে। ঠিক 2 মিনিটের মাথায় অলস ভঙ্গিতে উঠে বসলো নূর। চুলগুলো মেসি বান করে আর মোড়া ভেঙে ফিসেল হাসলো। হেলে দুলে এসে আশমিনের সেট করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2 ঠোঁট উঁচু করে চুকচুক শব্দ উচ্চারণ করলো। আশমির হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। এই মেয়েটা এত বিধ্বংসী হলো কবে থেকে? নূর নিজের হাসি থামিয়ে চেহারা দুঃখী দুঃখী করে ফেলে। আফসোসের স্বরে বলে, আহারে, মন্ত্রী সাহেবের বউ পালিয়েছে বুঝি? এখন কি হবে? প্রেস মিডিয়া তো মন্ত্রী সাহেবকে বদনাম করে দিবে। আপনি চিন্তা করবেন না মন্ত্রী সাহেব, আমি কোনোভাবে আপনার বদনাম হতে দিব না। আমি ওয়াদা করেছিলাম তো, আপনার বিপদে আপনার পাশে থাকবো। লুক, আই এম হিয়ার। নূর রুম থেকে বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মাথায় সমস্ত শোরগোল থেমে গেল। পুরো দমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিশাল বাগানের মধ্যে বরের গোছলের প্রস্তুতি চলছে। এক সাইডে নূরের ব্যান্ড একের পর এক গান পারফরমেন্স করে যাচ্ছে। আজকে নূর এখনো স্টেজে ওঠেনি, সে আশমিনের আসার অপেক্ষায় আছে। তার পারফরমেন্স শুরু হবে আশমিন আসার পর।
কয়েক মুহূর্ত পরে আশ্বিন উপস্থিত হলো বাগানে। শুভ্র পাঞ্জাবিতে রাজকুমারের মতো লাগছে তাকে। হলদেটে গায়ের সাথে পাঞ্জাবিটা অসাধারণ ভাবে মানিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকে স্থির। নূর মাঝে দাঁড়ানোর মতো হাত নাড়ালো। আশ্বিন বাঁকা হেসে গোসলের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়ালো। মহিলারা তাকে আবারও গায়ে হলুদ মাখালো। আমজাদ চৌধুরী হাঁক ডেকে নূরকে বলে, এদিকে আয় তো তেহজিব মা, আশ্বিনকে হলুদ লাগিয়ে দে। নূর শয়তানি হেসে হাত ভর্তি হলুদ নিয়ে এলো। নূরকে আসতে দেখে মহিলারা এক পাশ হয়ে দাঁড়ালো। আশ্বিন শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে। নূর আশ্বিনের মুখোমুখি দাঁড়িয়ে গুনগুন করে গাইতে লাগলো, আমার জায়গায় বসিয়েছো অন্য কাউকে যেমন, তোমার জায়গাও দিয়ে দিব অন্য কাউকে তেমন। আশ্বিনের গালে হলুদ লাগিয়ে দিতে আশ্বিন নূরের হাত চেপে ধরে হ্যাঁচকা টানে নূরকে ঘুরিয়ে নিল। সাথে সাথে আশ্বিনের বুকের সাথে নূরের পিঠ লেগে যায়। আশ্বিন হালকা নিচু হয়ে গুনগুন করে গিয়ে ওঠে, তেরা মুস্কুরানা নাজার ইয়ে ঝুকানা, মেরে লিয়ে হ্যাঁ বাস মেরে লিয়ে। নূরের গালে নিজের গাল ঘষে দিল সে। নূর বাঁকা হেসে সামনে বসে থাকা কামিনী চৌধুরীর দিকে তাকালো। সে কটমট করে তাদের দিকেই তাকিয়ে আছে। লারাকে এখনো পাওয়া যায়নি। নূর তাদের আশ্বাস দিয়েছে সে সময় মতো লারাকে বধূ বেশে উপস্থিত করবে। কামিনী চৌধুরী জানে নূর নিজের কথা রাখবে, তবু নিশ্চিন্ত হতে পারছে না। আশ্বিনের মতিগতি তার ঠিক লাগছে না। ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হলো। টাইম স্কিপ। আশ্বিন নিজের রুমে দাঁড়িয়ে আছে। বর বেশে তাকে কোনো দেশের রাজার মতো লাগছে। কিছু একটা ভেবে শয়তানি হেসে বিড়বিড় করলো, তোমার জীবনে কাল বৈশাখী ঝড় তুলে দিব তেহজিব, ঠিক যেমন আজ আমার হৃদয়ে ঝড় উঠেছে। ঝড়ের তাণ্ডবে যেমন শুকনো ডাল ভেঙে পড়ে, ঠিক তোমাকেও ভেঙে গুড়িয়ে দিব আমি। তবে তোমার মতো আমি একা ছেড়ে দিব না তোমাকে। খুব যত্নে কুড়িয়ে নিব আমার বাহুডোরে। আজ যেমন তুমি আমাকে শূন্যতার মহাকাশে ছুড়ে ফেলেছ, ঠিক তেমনি আমি তোমাকে আমার হৃদয়ের আস্থা করে ছুড়ে ফেলবো। দেখা হবে খুব শীঘ্রই। আশ্বিনের চোখ মুখ লাল হয়ে গেছে। বর বেশে বসে আছে সে। পাশেই তার বাবা মলির মুখে বসে আছে। প্রেস মিডিয়া চারিদিকে গিজ গিজ করছে। শামিয়ানার ওপাশে লারা বধূ বেশে উপস্থিত। নূর সামনেই দাঁড়িয়ে, মুখে তার বাঁকা হাসি। আশ্বিন হঠাৎ করে খুব হাসি হাসি মুখ করে তাকালো নূরের দিকে। হকচকিয়ে গেল নূর। এর মধ্যে কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। লারাকে কবুল বলতে বললে লারা ভীতু চোখে আশ্বিনের দিকে তাকালো। আশ্বিন হাসি মুখে তার দিকে তাকিয়ে ইশারায় কবুল বলতে বলল। লারা কাপা কাপা গলায় কবুল বলেও দিল। আমজাদ চৌধুরীর মুখ কালো হয়ে গেছে। হঠাৎ করে আশ্বিন চিৎকার করে ওঠে, কি হয়েছে আব্বু? বুকে ব্যথা করছে? চিন্তা করো না, আমি এক্ষুনি তোমায় হসপিটালে নিয়ে যাচ্ছি। আশ্বিনের চিৎকার শুনে আমজাদ চৌধুরীর হাত এমনি এমনি বুকে চলে গেছে। সে এখন হতভম্ব চোখে আশ্বিনের দিকে তাকিয়ে আছে। আশ্বিন ফিসফিস করে বলল, যদি চাও এই মেয়েকে বিয়ে করে সত্যি সত্যি তোমাকে হার্ট অ্যাটাক এনে না দিই, তাহলে আমার সাথে এই মুহূর্তে হসপিটালে চলো। আমজাদ চৌধুরীর এবার সত্যিই বুকের ব্যথা শুরু হয়ে গেছে। আমজাদ চৌধুরীকে যখন হসপিটালে নিয়ে তার জ্বর চলছে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে হাজির হলো নূর। আশ্বিন চল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। সালভি আমতা আমতা করে বলে, সরে দাঁড়ান ম্যাম, স্যারকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নূর বাঁকা হেসে আমজাদ চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ালো। কামিনী চৌধুরী তাকে ধরে বিলাপ করছে। লারা ভয়াক্ত চেহারা নিয়ে পাশে দাঁড়িয়ে। নূর আশ্বিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, সবাই শান্ত হন প্লিজ, কেউ অস্থির হবেন না। আঙ্কেলের গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে। ছেলের বিয়ে বলে কথা, হেভি খাবার খাওয়ার এই অবস্থা, নাথিং এলস। আসমিনের সামনে গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলে, নিন, এটা আঙ্কেলকে খাইয়ে দিন, 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনি বরং ভালো ছেলের মতো বিয়েটা করে দিন। সুন্দরী সুশীল বউ অপেক্ষা করছে তো। বিয়েটা আপনাকে করতেই হবে মন্ত্রী সাহেব, না হলে আমার শূন্যতা অনুভব করবেন কিভাবে? আমাকে ফিরে পাওয়ার বিন্দু মাত্র আশার স্বস্তি আমি আপনার ভেতরে অবশিষ্ট রাখবো না। নূর তার কথার খেলাপ করে না। শেষের কথাগুলো ফিসফিস করে বলল নূর। আশ্বিন তার দিকে শান্ত চোখে তাকিয়ে, ভিতরে রাগে ফেটে পড়লেও বাইরে সে একদম শান্ত। নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে। নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল,
আমি একজন মন্ত্রী নূর। তোমার মতো হাজার হাজার কুটিল বুদ্ধি পেছনে ফেলে আজ এখানে এসে দাঁড়িয়েছি। তুমি এতদূর করতে পেরেছো কারণ আমি চেয়েছি। উড়ে বেড়াও, যত খুশি উড়ে বেড়াও, কিন্তু এটা ভুলে যেও না তোমার নাটাই এই আশমিন জাইনের হাতে। উড়বে, গোত্তা খাবে, সমস্যা নেই, কিন্তু যখন সুতো টান দিব তখন আমার কাছে আসতে হবে। তখন কি হবে নূর? তোমার মন্ত্রী সাহেব খুব নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো? ভেবেচিন্তে কদম ফেলো, তোমার পায়ে শিকল লাগাতে আমি মোটেও সময় নিব না। একে মন্ত্রী সাহেব, লাটাই থেকে সুতো কবেই ছিঁড়ে উড়ে গেছে, আর আপনি তো দেখছি খবরও রাখেন না। এত বেখেয়ালি হলে চলে? বাঁকা হেসে কথাটা বলে নূর। দেখাই যাক কে জিতে। নূরের থেকে দূরে সরিয়ে চারিদিকে চোখ বোলালো আশমিন। সবাই আমজাদ সাহেবকে ঘিরে ধরে আছে, সেদিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে। সবাই এভাবে ভিড় করে আছেন কেন? সরে দাঁড়ান, গাড়ি বের করো সানভি। আর মিস তেহেজিব নূর, আপনি নিশ্চয় ডাক্তার নন। আপনার দূরদর্শী ক্ষমতার বলে আব্বুর বুকের ব্যথা, গ্যাস্ট্রিক মনে হতেই পারে, তাই বলে ছেলে হিসেবে তো আমি তা ধরে বসে থাকতে পারি না। কারোর খামখেয়ালি ধারণা নিয়ে তো আর বাবাকে হারাতে পারি না আমি। আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ, তবে আমার কাছে সবকিছুর চেয়ে বাবার মূল্য বেশি। আশা করি বোঝাতে পেরেছি। সানভি গাড়ি নিয়ে আসতে আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আশমিন। নূরকে ইচ্ছে করে এত তিক্ত কথা শুনিয়েছে সে। নিজের করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক। গর্ত থেকে যখন টেনে বের করে এনেছে তখন ঘাড়ের বাঁকা রগগুলোকেও ঠিক সোজা করে দিবে। কামিনী চৌধুরীর সাথে আসতে চাইলে সাথে সাথে মানা করে দিল আশমিন। এমনিতেই মেজাজ পুরো খিচে আছে। মায়ের ফ্যাস ফ্যাস কান্না এখন টোটাল সহ্য করতে পারবে না সে। এর মধ্যে বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। ছেলের বিয়েতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী আশমিন জাইনের বাবা আমজাদ চৌধুরী। গাড়ি চলছে আপন গতিতে। পিছনের গার্ড আর মিডিয়ার প্রায় 50টার মতো গাড়ি তাদের ফলো করছে। আমজাদ চৌধুরী রাগী চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের তাতে কোনো হেলদোল নেই, সে এক মনে ফোন ঘেটে যাচ্ছে। আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালেন, কর্কশ গলায় বলল, এদিকে তাকাও বেয়াদব ছেলে, বিয়ে যখন করবেই না তাহলে এত নাটক করার কি দরকার ছিল? কেমন ছেলে তুমি? বিয়ে বন্ধ করার জন্য বাবাকে হার্ট অ্যাটাকের রুগী বানিয়ে দাও। দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ না? সানভি শুকনো ঢোক গিলে পিছে ফিরে আমজাদ চৌধুরী আর আশমিনের দিকে তাকালো। তা দেখে আমজাদ চৌধুরী ফুঁসে ওঠে, এভাবে তাকাচ্ছ কেন? ছেলে হয় আমার, চাইলে 2-4 ঘা লাগিয়েও দিতে পারি। আর তোমাকে বলছি বেপরোয়া ছেলে, আমি কিছুতেই হসপিটালে যাব না। ফিনাইলের গন্ধ আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, তোমাকে নানা বাড়ি রেখে আসি। সানভি, গাড়ি ঘোরাও। আশমিনের শান্ত গলা। সানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। আমজাদ চৌধুরী মুখ কালো করে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে সানভিকে হসপিটালে নিয়ে যেতে বলল গাড়ি। আমজাদ চৌধুরীর চুপসে যাওয়া মুখ দেখে সানভির প্রচন্ড দুঃখ হলো। এরকম একটা নিষ্ঠুর ছেলের পিতা হওয়া তার মোটেও উচিত হয়নি। আশমিন তীক্ষ্ণ চোখে নূরকে দেখে যাচ্ছে, যে বর্তমানে রুমের এক কোণায় বিধ্বস্ত হয়ে বসে আছে। বিড়বিড় করে কিছু বলছেও হয়তো, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আশমিন বোঝার চেষ্টাও করলো না, সে শুধু এক মনে নূরকে দেখেই গেল। চোখ বন্ধ করে রুমের এক কোণায় চুপ করে বসে আছে নূর। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে, কিন্তু সে কাঁদছে না। সে জানে আশমিনের বাজ পাখির মতো নজর এখন তার উপরে, তাই তার সামনে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে। 4 বছর আগে আশমিনের একটা কথা তার কানে বারবার বেজে যাচ্ছে, যেই মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দিবে কিভাবে? বাবার মৃত্যুর থেকে যার ক্যারিয়ার বড়, সেই মেয়েকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইউর ফাকিং ড্রিম। চোখ খুলে ফেলল নূর। বাবা নেই, ভাবতেই দমটা বন্ধ হয়ে আসে তার। এই পৃথিবীতে তার আর কেউ নেই, সে একা, মহাকাশের এক বিন্দুর মতো সে একা। আশমিন পুরনো ঘা তাজা করে দিয়েছে,
তাচ্ছিল্যের হাসি হাসলো নূর, যে তাকে তখন বোঝেনি সে আজ কি করে বুঝবে। ভালোবাসি বললেই হয় না, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। শুধু ভালোবাসা কখনোই টিকে থাকে না। আসমিন সেদিন তার বিধ্বস্ততা দেখেনি, তার ভেঙে গুড়িয়ে যাওয়া ভঙ্গ হৃদয় দেখেনি। সে শুধু তার ভুল দেখেছে, তাকে এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছে। সদ্য বাবা হারানো মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে। আসমিনকে আর যাই হোক ক্ষমা করা যায় না। এবার আসমিন বুঝবে ভঙ্গনের যন্ত্রণা কাকে বলে। আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গতা কাকে বলে। ক্ষমতা খুব বড়াই না তোমার, দেখি কত ক্ষমতা তোমার। কামিনী চৌধুরী এবার বুঝবে তেহেজিব কি জিনিস। মায়ের কুৎসিত চেহারা সহ্য করতে পারবে তো আসমিন জাহিন? কথাটা নিজে নিজেই বলে উচ্চস্বরে হেসে উঠল নূর। এদিকে নিজের রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে কামিনী চৌধুরী। নূরকে এখানে সে একদমই সহ্য করতে পারছে না। ভাইয়ের মেয়ে হলে কি হবে, আস্ত বজ্জাত একটা। এত বছরের সাজানো প্ল্যান কোনোভাবে নষ্ট হতে দিবে না সে। আসমিনের মতিগতি ভালো ঠেকছে না, সে জানে আমজাদ চৌধুরীর কিচ্ছু হয়নি। বিয়ে বন্ধ করতে আসমিন এই নাটক করেছে। ছেলেকে হাড়ে হাড়ে চেনে সে, অনেক কষ্টে দুজনের মধ্যে দূরত্ব এনেছিল। এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না। এই মেয়েকে যেভাবে হোক বিদায় করতে হবে। অন্যদিকে লাক্সারি কেবিনে শুয়ে আছে আমজাদ চৌধুরী, পাশেই সানভি দাঁড়িয়ে। আসমিন সোফায় বসে নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। নূরের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার। দুটোর মানে সে বোঝে, সঠিক সময় আসলে নূরকেও বুঝিয়ে দিবে। বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে আসমিন। পরিবারের সবাই এখানে উপস্থিত। কামিনী চৌধুরী থমথমে মুখে আমজাদ চৌধুরীর পাশে বসা। চারিদিকে পিনপতন নীরবতা। সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো নূর। আসমিন শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। আসমিনের পুরো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করেছে আসমিন কি বলতে চায় তার জন্য। লারা আর তার পরিবার এক পাশে বসে। আসমিন চারিদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, বিয়েটা ক্যান্সেল করছি আমি। লারাকে বিয়ে করব না আমি। কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞাসা করতেই পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। আসমিনের এবং খাপছাড়া ভাব থেকে ফুঁসে উঠল কামিনী চৌধুরী। বাস খায় গলায় বলল, এটা কেমন মস্করা আসমিন? বিয়ে করবে না মানে কি? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন জানিয়ে এখন বলছো বিয়ে করবে না। মস্করা হচ্ছে এখানে। প্রেস মিডিয়া সবাই জানে তুমি লারাকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমানিত হতে হবে ধারণা আছে তোমার? বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি। কাজী ডাকো সানভি। চিৎকার করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠলো কামিনী চৌধুরী। আসমিন ভাবলেশীন ভাবে ফোনে কল করে যাচ্ছে। সানভি অসহায় চোখে আসমিনের দিকে তাকালো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলল, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হয়ে যাচ্ছে। আর প্লিজ কেউ মিসেস চৌধুরীর মতো এত লম্বা স্পেস দিবেন না। সময় স্বল্পতা, বুঝতেই তো পারছেন। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আসমিনের দিকে। লারা ভীত চোখে আসমিনের দিকে তাকালো। নূরের সেদিকে কোনো খেয়াল নেই, সে এক মনে নুডলস খেয়ে যাচ্ছে। কামিনী চৌধুরী ক্রোধে ফেটে পড়ল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নূরকে টেনে দাঁড় করিয়ে হিস হিস করে বলল, সব তোর জন্য হয়েছে। আর কেন এসেছিস সেখানে? আমার ভাইকে খেয়ে তোর শান্তি হয়নি, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে বিবেকে লাগছে না? এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি। তোর অপয়া চেহারা আর দেখতে চাই না আমি এই বাড়িতে। আসমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে, কিন্তু মুখে কিছু বলছে না। লারার বাবা মা মুসকি মুসকি হাসছে নূরের এই অবস্থা দেখে। নূর নুডলসের বাটিটা সানভির হাতে দিয়ে শাসনের ভঙ্গিতে বলল, খবরদার এখান থেকে একটুও খাবে না, শুধু ধরে দাঁড়িয়ে থাকো। কামিনী চৌধুরীর হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল নূর। নূরের নখ দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেছে। কামিনী চৌধুরী হালকা আর্তনাদ করতেই নূর নিজের ঠোঁটে আঙুল চেপে করে থামিয়ে দিল তাকে। নূর তার হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকলো, গার্ডস! সাথে সাথেই 20 জন পালোয়ান সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল নূরের চারিদিকে। নূর হুঙ্কার দিয়ে বলে, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না।
গার্ডগুলো সাথে সাথে সোফা সহ লারা আর তার পরিবারকে বাইরে ছুড়ে ফেললো। একজন মেয়ে গার্ড এসে কামিনী চৌধুরীকে ধরে নূরের থেকে দূরে সরিয়ে দিল। আমজাদ চৌধুরী আশমিনের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছে। আশমিন বাইক রেসিং গেম খেলছে আর আমজাদ চৌধুরী সেটা মনোযোগ দিয়ে দেখছে। বাকি কোনো কিছুতে তাদের খুব একটা আগ্রহ নেই। আশমিনের এমন হেয়ালি ব্যবহার দেখে নূরের রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। হাতে থেকে ফোনটা নিয়ে সাথে সাথে সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারলো। সানভি আর্তনাদ করে ওঠে, ম্যাম কি করলেন এটা? এতে গুরুত্বপূর্ণ ফাইল ছিল। আই ডোন্ট কেয়ার। কামিনী চৌধুরী পারছে না নূরকে কাঁচা চিবিয়ে খেতে। আমজাদ চৌধুরী দিকে কটকট করে তাকিয়ে বলল, বসে বসে তামাশা দেখছো কেন? আমাদের গার্ডদেরকে ডাকো। এই মেয়েকে এক্ষুনি মেরে পুঁতে দিব আমি। আমাকে পাওয়ার দেখাচ্ছে এই কামিনী চৌধুরীকে। আশমিন চুপ করে বসে আছো কেন? পুলিশকে কল করো, ওকে এক্ষুনি জেলে ভরবো আমি। আশমিন হালকা বিরক্ত চোখে তাকালো নূরের দিকে, যে এই মুহূর্তে চোখ দিয়ে তাকে ভস্ম করতে ব্যস্ত। আশমিন ইশারা করতে গার্ডগুলো কামিনী চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস চৌধুরীকে ভিতরে নিয়ে যাও। মেয়ে গার্ডটা আশমিনের কথা অনুযায়ী কামিনী চৌধুরীকে জোর করে ভেতরে নিয়ে গেল। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি কি ছেলে আর ছেলের বইয়ের রোমান্স দেখতে চাচ্ছ? আমজাদ চৌধুরীর চোখ রাঙিয়ে তাকালো আশমিনের দিকে। মেয়েকে রাগ দেখিয়ে বলে, বাবা হই তোমার, অসভ্যের মতো কথা বলছো কেন? আমি তোমার মতো ম্যানার্সলেস নই। আমজাদ চৌধুরী হন হন করে চলে গেল ভেতরে। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। সানভি এখনো নুডলসের বাটি হাতে দাঁড়িয়ে আছে। যাবে নাকি থাকবে সে দ্বিধায় ভুগছে। আশমিন সানভিকে কিছু একটা টেক্সট করতেই সানভি নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল। আশমিন কয়েক কদম এগিয়ে নূরের সামনে সামনে দাঁড়ায়। সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই নূর বাঁকা হাসলো। মনে মনে কপাল কুঁচকালেও ওপরে স্বাভাবিক থাকলো আশমিন। লুকিং সো হট বেবি, ইউ অলসো লুকিং লাইক আ জোকার। বাঁকা হেসে প্রত্যুত্তর করলো নূর। দেন মিট মি ইন মাই আর্মস, আই প্রমিস ইউ, ইউ উইল নট সে দিস এগেইন। অশ্লীল লোক। জাঙ্কুক নিজের দূরত্ব ঘুচিয়ে ফেললো। নূরকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, নেতারা অশ্লীলই হয়। তোমার সাথে আমার সম্পর্ক এর থেকেও গভীর। ভুলে গেলে নাকি? সরে দাঁড়ান, কতবার বলবো এভাবে কাছে আসবেন না। আর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক আপনি নিজে শেষ করেছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি কালকে ব্যাক করছি কানাডা। লিভ মি। তোমাকে গর্ত থেকে বের করতে তো এত আয়োজন। তেহজিব নূর, পালানোর কথা ভাবলে কি করে? মুক্তির স্বাদ আর এই জীবনে তোমার পাওয়া হবে না। তোমাকে এখানেই থাকতে হবে আমার বন্দিনী হয়ে। আশমিনের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব। পৃথিবীতে জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো। চিনেন না তো আমাকে? আশমিন হাতের বাঁধন আরেকটু শক্ত করলো। নূরকে নিজের সাথে আরেকটু নিবিড় ভাবে মিশিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে আসলো। মন্থন গলায় নূরের মতো ফিসফিসিয়েই বলল, আপাতত জান্নাত ভ্রমণ করতে চাইছি। ইউ ওয়ানা গো উইথ মি? নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট কামড়ে ধরলো আশমিন। 2 মিনিটের মতো নিজের রাজত্ব চালিয়ে নূরকে ছেড়ে দিল। নূর খ্যাপা বাঘিনীর মতো আশমিনের দিকে তাকিয়ে আছে। আশমিন ভাবলেশীল ভাবে হাই তুলে আড়মোড়া ভাঙতেই নূর আশমিনের পাঞ্জাবির ঠিক 2 ইঞ্চি উপরে গলায় নিজের দাঁত বসিয়ে দিল। আশমিন বাধা দিল না, এমনকি নড়লো না। নিজের কাজ শেষ করে নূরই সরে আসলো। আয়েশ করে সোফায় বসে আশমিনের গলার দিকে তাকিয়ে শয়তানি হেসে বলে, আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব, তাহলে এভাবে বারবার রক্তাক্ত হবেন। বাই দ্য ওয়ে, গুড লাক ফর ইওর মিটিং। আশমিন টিস্যু দিয়ে গলার হালকা রক্তটুকু মুছে ফেললো। নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন রক্তাক্ত আমি বারবার হতে চাই। সানভি এসে আশমিনের হাতে কিছু ডকুমেন্টস দিতেই আশমিন সাথে সাথে সেগুলোতে আগুন লাগিয়ে দিল। নূর হতভম্ব হয়ে গেল আশমিনের এমন কাজে। আশমিন নিরীহ চোখ করে নূরের দিকে তাকালো। মাই ফোন ইকুয়াল টু ইয়োর পাসপোর্ট, হিসাব বরাবর।